আসসালামু আলাইকুম। শুরু করছি মেজর কারদার উপন্যাসটি। লেখনীতে ফিনারা ঝুমুর, গল্প পাঠে আমি জাহিদ হাসান। পর্ব 2। খালাতো ভাইয়ের বাসরঘর সাজানোর গুরুতর দায়িত্ব পড়েছে মেঘালয়া, মিথিলা আর কিঞ্জা সহ আরও বেশ কয়েকজনের উপর। শুধু মেয়েরাই নয়, এই দলে হাত বাড়াতে এসেছে আদর আর রাহাত নামের দুই ছেলেও। সবাই মিলে হাসিখুশি রজনীগন্ধা আর গোলাপের মালায় পুরো ঘরটাকে এক টুকরো স্বর্গ বানিয়ে তুলল। চারিদিকে স্নিগ্ধতা, ফুলের মেলা, কিন্তু পুরো ঘরের কোথাও মশারির কোনো চিহ্ন দেখতে পেল না মেঘ। তার সরল আর কৌতূহল মন একখানা কিছুতেই মেনে নিতে পারল না। সে হাত কোমরে রেখে ফট করে প্রশ্ন করে বসলো, আচ্ছা বাসরাতে মশারি টানায় না কেন রে? হেগোরে কি মশা কামড়ায় না? মেঘের এমন চরম বোকা বোকা আর নিষ্পাপ প্রশ্ন শুনে ঘরের সবাই এক সেকেন্ডের জন্য থমকে গেল। তারপর পুরো ঘর জুড়ে হো হো করে হাসির রোল পড়ল। কিঞ্জা নিজের হাসি চেপে মেঘের নাকের ডগা আলতো করে একটা টোকা দিয়েই বলল, ধুর পাগলি, ওই রাতে নিজেরাই মারামারি করতে মেলা ব্যস্ত থাকে। মশাই কামড়ালেও অতটুকু ব্যথায় হেগো কিছু হয় না, বা আসেও না, যায়ও না। মেঘের চোখ বড় বড়, এবার আরো বড় বড় হয়ে গেল। সে অবুঝের মতো আবার জিজ্ঞেস করলো, কিন্তু কি নিয়ে মারামারি করে? এতক্ষণ ফুলের মালা গাঁথা থাকা রাহাত সুযোগ বুঝে কথার মাঝে ফোড়ন কেটে উঠল। সে বাঁকা হেসেই বলল, হেইডা আপনি বিয়া হইলেই নিশ্চকে জানবার পারবেন। অহন তো আপনে ছুডু মানুষ, আগে বড় হন, বিয়া করেন, তারপরে দেখেন এইয়া কিয়া হইয়া মারামারি করে। রাহাতের এমন রহস্য আর দর্দবোধক কথায় মেঘালয় মুহূর্তের মধ্যে লজ্জায় লাল হয়ে গেল। এই শ্যামবর্ণের মায়াবী মেয়েটা আজ তার ল্যাভেন্ডার রঙের শাড়ি পরেছে, সাথে একটা হালকা চোয়ালের সাজ। এই অল্প সাজেই তাকে ডালিম ফুলের মতো স্নিগ্ধ লাগতেছে। রাহাত এখন মেঘের সেই লাজুক মিষ্টি হাসি দেখে পলকহীন চোখে তাকিয়ে থাকার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই পুরো ঘরের বাতাস ভারী হয়ে বাজের মতো আছড় পড়ল এক গম্ভীর ধারালো কণ্ঠস্বর। কোনো মারামারির কথা বলা হচ্ছে এখানে? হঠাৎ দরজায় মেজর শিষ্য কারদার অঙ্কনকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘরের সবার হাসি মুখ রক্ত যেন এক পলকেই চুষে নিল কেউ। ব্লেজারহীন শার্টের হাতা দুটো কনুই পর্যন্ত গোটানো, চোখ তার চিরচিত রাশভারী আর তীক্ষ্ণ চাহনি। আদর পরিস্থিতি হালকা করতে গিয়ে আমতা আমতা করে গ্রামীণ টোনেই বলে ফেলে, ইয়ে 420-র কথা বলা হচ্ছে ভাইয়া, ওই যে বাসর রাইতে জেম্বার মারামারি, ওই আর কি। আদরের মুখ থেকে এমন সস্তা আর অশোভন কথা শুনেই মেজর শিষ্যর চোয়াল শক্ত হয়ে উঠল। কপালে রাগের গড়গড় ভেসে উঠল তারে। সে বাঘের মতো গর্জে উঠে ধমক দিয়েই বলল, শুদ্ধ ভাষায় কথা বলতে পারিস না? আর ছোটদের সামনে এসব কেমন নোংরা কথাবার্তা? যা বের হওয়া, যা ঘর থেকে বের হওয়া। মেজর কারদারের সেই বজ্রপাত কণ্ঠে ধমক আর চোখের আগুনের সামনে দাঁড়িয়ে থাকার সাহস আর কারোর ছিল না। আদর আর রাহাত আর টু শব্দও ও করল না, দাঁড়িয়েও থাকতে পারল না। মাথা নিচু করে চোরের মতো চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। আদর আর রাহাত চলে গেলেও ঘরের ভিতর যেন বাতাস জমে বরফ হয়ে গেল। মিথিলা, কিঞ্জা আর মেঘালয়া পাথরের মূর্তির মতো যে যেখানে ছিল সে সেখানেই দাঁড়িয়ে রইল। নড়ার মতো শক্তিটুকুও যেন তাদের শরীরে থেকে উধাও হয়ে গেছে। ভয়ের চোটে মিথিলা আর কিঞ্জা মনে মনে তওবা আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে বিড়বিড় করে বলতে লাগলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ যখন একদম শিহুরে, তখন মানুষ যেভাবে শেষ মুহূর্তে দোয়া দুরুদ পড়ে, ওরা ঠিক সেভাবেই মনে মনে সব আউড়ে যাচ্ছে। আর এদিকে মেঘালয়া ঠায় দাঁড়িয়ে এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে মনে মনে রোনাজারি করছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যমদূতের সামনে পড়লে মানুষের যে দশা হয়, মেঘের এখন ঠিক সেই দশা। ওরা যখন মনে মনে ইন্তেমাম জমতে ব্যস্ত, ঠিক তখনই শীর্ষ চ্যাট করে উঠে বলল, সিংহের গর্জনের পুরো ঘর কাঁপিয়ে সে কড়া গলায় বলল, কি হলো তোদের, কি এখানে থাকার জন্য আলাদা করে নেমন্তন্ন করতে হবে? স্টে হেয়ার, বাকিরা বের হয়ে যাও। কথা শোনা মাত্রই মেঘের পায়ের জুতা যেন মেঝের সাথে আঠা দিয়ে লেগে গেল। মিথিলা আর কিঞ্জা দরজা থেকে থমকে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকালো। ভয়ে ওদের গলা শুকিয়ে কাঠ। মিথিলা কোনো মতে সাহস সঞ্চয় করে আমতা আমতা করেই বলল, ইয়ে ইয়ে মানে ভাইয়া, ভাইয়া ওকে কে তোদের যা যেতে বলছে না? নিজের চরকায় তেল দে। শিষ্যের চোখ রাঙানি দেখে ওরা আর এক পলক সেকেন্ডের জন্যও দাঁড়াতে সাহস পেল না।
ঘর থেকে ছুটে বের হয়ে যেতেই দরজার আড়ালে লুকিয়ে থাকা রাহাত আর আদর ওদের হাত ইশারায় ডাকলো। চারজন মিলে দরজার একদম চিপায় দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কান খাড়া করে দাঁড়ালো। সবার মনেই এক কৌতূহল, এই রাগী মেজর হঠাৎ মেঘালয়াকে একা ঘরে কেন আটকে রাখলো? ভেতর থেকে কোনো আওয়াজ আসছে কিনা তা দেখার জন্য ওরা যেন না দরজার ফাঁক দিয়ে উকিঝুঁকি মারতে যাবে, অমনি ভেতর থেকে শীর্ষ তীক্ষ্ণ আওয়াজ ভেসে এলো। দরজার চিপায় উকি দেওয়া ওই চারটার মাথা থেকে যদি আমি ধরতে পারি, তবে পিঠের ওপর অর্জুন গাছের ডালের একটা বাড়িও মাটিতে পড়বে না। শিষ্যের মুখের কথা শেষ হতে দেরি, কিন্তু রাহাত আর আদরের চোখের সামনে নিজের পেটের চামড়া ওঠার দৃশ্য ভেসে উঠতে দেরি হলো না। শিষ্য ওদের পেছনে চেলা নিয়ে দৌড়াচ্ছে আর বলছে, শুয়োরের দল, তোরা বেরিয়ে যেতে বলার পরও এখানে লুকিয়ে চোরের মতো আড়ি পাচ্ছিলি? দাঁড়া, দেখাচ্ছে মজা। তা দেখেই রাহাত আর আদর শুকনো এক ঢোক গিলে পালানোর দরজার চিপা থেকে। এদিকে কিঞ্জা আর মিথিলাও যেন একই স্বপ্ন দেখলো। উঠোনের আম গাছের ডালে ওদের দুই হাত পা রশি দিয়ে বেঁধে লটপটিয়ে রাখা হয়েছে, আর মেজর শিষ্য দুই হাত দুটো অর্জুন গাছের চেলা নিয়ে কাঠ দিয়ে দমদম করে পিঠে বাড়ি দিচ্ছে। পিঠের চামড়া ফেটে চৌচির হয়ে যাচ্ছে আর ওরা বাতাসে ঝুলে লাফাচ্ছে। বাস্তবে শিষ্য ঘর থেকে বের হওয়ার আগেই ওরা আর এক সেকেন্ডেও সেখানে না দাঁড়িয়ে লেজ গুটিয়ে সিঁড়ির দিকে দৌড় লাগালো। আপনি বাঁচলেন বাপের নাম, এই রীতি মেনে ওরাও দ্রুত পায়ে কেটে পড়ার সিদ্ধান্ত নিল। যাওয়ার আগে মিথিলা দরজার দিকে তাকিয়ে ভয়ার্ত ফিসফিসানি স্বরেই মেঘের উদ্দেশ্যে বলল, তোর আত্মার মাগফিরাতের কামনা করছি রে মেঘ, আল্লাহ তোরে জ্যান্ত কবর হওয়া থেকে বাঁচাক। খট করে ছিটকানি লাগার শব্দ মেঘের কানে যেন জমদুদের পরোয়ানার হয়ে বাজলো। দরজাটা লক করেই শিষ্য ধীর পায়ে মেঘের দিকে এগিয়ে আসতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপ যেন বাঘের শিকারের দিকে এগিয়ে যাবার মতো ধীর, মাপা আর ভয়ানক। শিষ্যকে এভাবে এগিয়ে আসতে দেখে মেঘের বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। সে ভয়ে ভয়ে এক পা করে পেছাতে লাগলো। কিন্তু পেছাতে পেছাতে আর কতদূর যাওয়া যায়? মাত্র কয়েক গজ পেরোতেই তার পিঠ থেকে গেল বাসর ঘরের সেই সুসজ্জিত খাটের শক্ত কাঠের পায়ের সাথে। পালানোর আর কোনো পথ নেই। লাভ কিছুই হলো না। মেঘালয় একদম কোটখাটা করে ফেলে শিষ্যের এক ঝটকায় হ্যাকচাটান দিয়ে তাকে নিজের একদম বুকের মাঝে টেনে আনলো। মেঘ পুরো স্তম্ভিত হয়ে গেল, তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার জোগাড়। কিন্তু তার চেয়ে বড় ধাক্কাটা সে খেলো ঠিক তার পরের মুহূর্তেই। ল্যাভেন্ডার শাড়ির আড়ালের আঁচলে ফাঁক করে শিষ্যের সেই শক্ত আর উষ্ণ হাতটা সরাসরি গিয়ে থামলো মেঘের উষ্ণত্ব ফর্সার পেটের ওপরে, ঠিক সেই কুঁচকে কালো তিলটার উপর। শরীরের সংবেদনশীল জায়গায় এমন আচমকা ও কড়া পুরুষালী স্পর্শ পেয়ে মেঘের পুরো শরীর কেঁপে উঠল। সে ভয়ার্ত চোখে তাকিয়ে তোতলাতেই বলল, কি কি করছেন আপনি? আমার পেটে হাত দিচ্ছেন কেন? শিষ্য একটুও সরল না, বরং মেঘের কানের একদম কাছে নিয়ে মুখটা নামিয়ে আনলো। আর তপ্ত নিঃশ্বাস মেঘের গলায় আছড়ে পড়ছে। পেটের উপর হাতটা চাপড়াটা সামান্য বাড়িয়ে সে একদম ফিসফিস করে ধারালো গলায় বলল, বিকজ আই লাভ ইউর নেভেল অ্যান্ড আই ওয়ান্না প্লে ইন আ ফুটবল ওয়ার্ল্ড কাপ উইথ ইউ, ক্যান ইউ এনজয় দ্য গেম? শিষ্যের মুখের সেই পরিচিত শব্দগুলো শোনা মাত্রই মেঘের মাথার ভেতর যেন 100 সাইনের সাথে বেজে উঠল। দুনিয়ার সব আলো যেন এক পলকেই ধপ করে নিভে গেল। সে এবার 100 ভাগ নিশ্চিত হয়ে গেল যে সে আর মেঘালয়া নেই, মেজর কার্তার খাঁচায় বন্দি এক চিলতি শিকার মাত্র। সে কাঁপতে কাঁপতে অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলো, আপনি 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 বুঝে গেছেন সবকিছু? শিষ্যের ঠোঁটের কোণে এক শয়তানি ও তৃপ্তির হাসি ফুটে উঠল। সে মেঘের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বলল, তোমার কি মনে হয় মেঘালয়া, আমি ঘাসে মুখ দিয়ে চলি? বাংলাদেশের আর্মি একজন মেজর আমি। তুমি আমার ওয়ান হট অ্যান্ড ব্রড পিকচার পাঠাবে, টেক্সট করবে, আর আমি আমার এই হবু প্লেট মেটকে চিনতে পারবো না? সুইটহার্ট শব্দটা মেঘের কানে পর্দা ভেদ করে মগজে পৌঁছে যাওয়া মাত্রই তার চোখের সামনে বাসর ঘরটা বন বন করে ঘুরতে লাগলো। ভয়ের পারদ যখন সর্বোচ্চ সীমায় পৌঁছালো, মেঘের মস্তিষ্ক তখন একটাই শর্টকাট চেনে। কোনো কথাবার্তা নেই। সে সত্যি সত্যি শিষ্যের শক্ত বাহুবন্ধনের মাঝেই চোখ উল্টে ঢলে পড়ল। হুট করে মেঘের শরীরটা এভাবে নিতর হয়ে যাওয়া দেখে শিষ্যের কপাল কুঁচকে একাকার হয়ে গেল। সে বিরক্তিতে নিজের চিবুক শক্ত করে মেঘের দিকে তাকালো। এ কি মেয়েদের খোদা,
এ খালি ধপাস ধপাস আর ধপাস করে অজ্ঞান হয়ে ছাড়া দুনিয়ায় আর কিছু বোঝে না নাকি? ন্যাকা একটা। ইচ্ছে তো করছে এখনই কেটে কুটে পর্দার নড়িতে ভাসিয়ে দিয়ে আসি। শিষ্য আর মেঘের ওই ভারী শরীরটা ধরে রাখার কোনো চেষ্টা করলো না। সে এক প্রকার ঠাস করে মেঘকে বাসর ঘরের ফুলের উপর ফেলে দিল। মেঝেতে নিথর দিয়ে পড়ে থাকা মেঘের দিকে তাকিয়ে সে নিজের মেজাজ আর ধরে রাখতে পারল না। চ্যাত করে উঠে ষাটের হাতটা আরো একটু গুটিয়ে বলল, থাক তুই এখানে, মুইরা পইড়া থাক। অচেনা আইডিতে অমন হট ছবি আর মেসেজ পাঠাইবার পারুস, আর এখন সত্যটা সামনাসামনি মানবার পারুস না? উফ, এ কোন আজব মেয়ের চক্করে পড়লাম রে বাবা। নতুন বউ এসে বাসর ঘরে ঢুকবে কি? উল্টে সেখানে মেঝের উপর হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকা মেঘালয়কে নিয়ে সবার তুমুল হুলুস্থুলুস আর টানা হেঁচড়া পড়ন ব্যস্ত। সে কেউ মাথায় পানি ঢালছে, কেউ হাতে পায়ে তালু ডলে দিচ্ছে, আবার কেউ বাতাস করতে অস্থির হয়ে পড়েছে। মেয়ের এমন কাণ্ডকারখানা দেখে মেঘের মা আলিয়া বানু মেজাজ একেবারে সপ্তম আকাশে উড়ে গেল। তিনি কপালে হাত দিয়ে কিছুক্ষণ নিজের কপাল চাপড়ালেন, তারপর আগে গজগজ করতে করতে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা তার নিথর গোছের স্বামী অর্থাৎ মেঘের বাবা লক্ষ্য করে একেবারে খেকিয়ে দিয়ে উঠলেন, শোনো মাস্টার, তোমার এই হাবভাব আর মায়ারে নিয়ে আমি আর পারবো না। দিন দিন মাথায় চড়ে বসতেছে। বেয়াদব 42 একটা, কোনো এক কামই নাই, কাজ নাই, এখন কোনো অকাজ করতে যাইয়া ঘরের মধ্যে এমনি অজ্ঞান হইয়া পড়ছে শুনি। তোমার আদরের মায়া এখন তুমি সামলাও বাপু, আমারে আর এই আপদের মধ্যে টানিও না। আলিয়া বানুর এমন ঝাঁঝালো চিল্লাচিল্লিতে ঘরের বাতাস আরো গরম হয়ে উঠল। বেচারি মাস্টার মশাই বউকে ধমক খেয়ে চশমাটা নাকের উপর ঠিক করতে করতে অপরাধীর মতো মেঘের দিকে তাকিয়ে রইলেন। তিনি কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে অপরাধীর মতো মাথা কিছু নিচু করে দাঁড়িয়ে রইলেন। চশমার কাজটা আঙ্গুল দিয়ে সামান্য ঠিক করে তিনি মেঘের ফ্যাকাশে মুখের দিকে চেয়েই রইলেন। আলিয়া বানু এই রণমূর্তি দেখে তার ছোট বোন পিঙ্কু এগিয়ে এলেন। তিনি আলিয়ার বানুর হাতটা ধরে একটু শান্ত সুরেই নরম গলায় বললেন, আহ বোলাপু, তুমি শুধু শুধু এই আনন্দের দিনে ওভাবে বইকো না তো। ও তো এখনো ছোট মানুষ, বোঝো না কিছু। পিঙ্কুর কথা শুনে আলিয়া বানুর মেজাজ যেন আরো একটা কড়ি মেরে উঠল। তিনি হাত মা নেড়েই ঝাঁঝালো কণ্ঠেই বলে উঠলেন, কিসের ছোট মানুষ শুনি? আজ যদি ওরে ধইরা বিয়া দিয়া দেই, তবে কাল একটা বাচ্চা হইব। ওই বুঝি এখনো শুরু? এই বয়সে আমি ঘর সংসার সামলাইছি, আর উনি বাসর ঘরে আইসা ধপাস করে অজ্ঞান হইয়া পইড়াছে। ঢং কত! আলিয়া বানুর এই কড়া কথার জবাবে এবার শিউলি বেগম শিষ্যর মা মাথা নেড়ে না বোধক উত্তর দিলেন। তিনি মেঘের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, আলিয়া আপা, আপনি এই পরিস্থিতিতে শুধু শুধু মেঘকে এভাবে বকছেন কেন? আমার তো মনে হয় মেয়েটা কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছে। বকাঝকা পরে কইরেন, আগে ওরে সুস্থ করে তুলুন তো। শিষ্যের মা শিউলি বেগম এর মতো একজন সম্মানিত আর শান্ত মানুষের মুখে এমন কথা শুনে আলিয়া বানু এবার আর কোনো কথা বাড়াতেই পারলেন না। তিনি মুখটা কালো করে চুপ করে গেলেন। এদিকে মেঘের বড় ভাই নোমান আর অভ্র এই যুবকের কাহিনী আপাতত এই হুলুস্থুলুসের মধ্যে ঘরে দেখা যাচ্ছে না। বিয়ে বাড়ির কোনো এক জরুরি কাজে তদারকি করতে দুই ভাই মিলে একটু আগেই গেটের বাইরে গেছে। এদিকে ঘরের এক কোণে থাকা সুপাইটাই নতুন বর বউ নীরব অতিথি এতক্ষণ ধরে একদম চুপচাপ আড়ষ্ট হয়ে বসে আছে। বাসর রাতের রোমাঞ্চ তো দূর থাক, মেঘালয়ের এই নাটকীয় কাণ্ডকারখানা আর মেজর শিষ্যর রাগের রূপ দেখে বেচারাদের নিজেদেরই জ্ঞান যাবার জোগাড়। বর বউয়ের সাজে বসে থাকলেও দুজন যেন ভয়ে কুঁচকে থাকা আছে। ওদের এই করুণ অবস্থার দিকে তাকিয়ে শীর্ষ এবার তার গম্ভীর গলায় কণ্ঠস্বর একটু নরম করলো। ঘরে থাকা বাকি আত্মীয় স্বজনদের দিকে তাকিয়ে সে শান্ত দৃঢ় গলায় বলল, আপনারা তিথি আর নীরবে নিয়ে ওদের বাসর ঘরে দিয়ে আসুন। বেচারাদের আজ নতুন জীবন শুরু, শুধু শুধু এই ঝামেলার মধ্যে আটকে রাখার কোনো মানে হয় না। আর ওই পিচ্চি মেয়েকে আমি সামলে নিচ্ছি। এখানেই শেষ পর্ব 2।